এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে Menkes gas production and nylon bag technique actually আমরা যে কোনো একটা পড়বো, নাইলন ব্যাগ টেকনিক পড়বো, রাইট? সো আমরা অনেক শর্ট করে ফেলবো এইখানটায়, তো ম্যাক্সিমাম দুইটা অথবা তিনটা পড়বো, এর মধ্যে একটা বড় আকারের ম্যাথ চলে আসবে। ফর্মুলেশন আমরা হয়তো হ্যান্ড আউট দেবো, ওটা আর কি করবো না এক্সামে, ঠিক আছে? সো এইসব পড়তে গেলে তার আগে থিওরি থেকে একটা পার্ট আমাদের কভার করতে হবে, হাউ ফিড fermented in the rumen, right? So আজকে ক্লাসটা মেইনলি ফোকাস করব থিওরিতে, বিকজ স্যারের কথা তো শোনা যাচ্ছে না। তার মানে নাই অনলাইন বের হয়ে গেছে স্যার কই স্যার ডিসকানেক্ট হয়ে গেছে দেখলাম। আচ্ছা, আমরা একটু সময় অপেক্ষা করি। স্যার হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, স্যারের নেট সমস্যা। আমরা দুইটা মিনিট অপেক্ষা করি, স্যার জয়েন করে ফেলবে। ওকে স্যার এইবার আমি স্যার আসছে। আমি সরি, আমার ফোন আসলে ডিসকানেক্ট হয়ে যায়, তোমাদেরকে কয়েকজনকে কোস্ট দিয়ে রাখি আমি। জি থেকে ইউজ করো, শুভ কম্পিউটার ইউজ করো। জি না স্যার, আমি ফোনে ক্লাস করছি। শোয়েব কে স্যার? শোয়েব কম্পিউটার ইউজ করে। আচ্ছা, আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই কোনো কারণে, আমরা এগ্রিগেটেড থাকো, রাইট? জি আর স্যার। আমি আমার মোবাইল এখন বন্ধ করতেছি, তাহলে আর ফোন আসবে না। জাস্ট এ মিনিট। জি স্যার। সো উই আর ব্যাক। আমরা বলতেছিলাম যে ল্যাব শুরু করার আগে আমাদের কমপক্ষে একটা থিওরি ক্লাস করা উচিত। আমরা আজকে সেই ক্লাসটা করব, রাইট? জি স্যার। স্লাইড দেখতে পাও? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। Suggestion and absorption, digestion
and metabolism of nutrient in ruminant আমরা দিয়েছি এটা সেম ওয়েতে আমরা ভালোভাবে পড়েছিলাম পোল্ট্রি নিউট্রিশনে বাট রুমিনেন্ট ইজ এ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল তোমরা জানো সো এখানে ফার্মেন্টেশন হয় রুমেনে মোস্টলি আমরা ফার্মেন্টেশন কেন বলি সেটা আগে হয়তো বলেছি যে মাইক্রোবিয়াল ডাইজেশনটাকে আমরা ফার্মেন্টেশন বলি সো রুমিনেন্টটা আসলে কিভাবে হয় এই সেন্সটা যখন গ্রো করবে তখন আমরা এই টাস্কটাই ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিস করবো ওটাই আসলে ল্যাবের পার্ট দ্যাট মিনস আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ল্যাব হবে এটা যখন আমরা ল্যাবে প্র্যাকটিস করবো রাইট এখানে কিছু কন্টেন্ট আছে একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফর রুমিনেন্টস কি কি কার্বোহাইড্রেট আছে ব্রিফ স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ডাইজেশন carbohydrate fermentation in ruminant fermentation end product and their metabolism right এখানে আমরা অ্যাবজর্পশন কে ফোকাস করিনি কারণ অ্যাবজর্পশন ইন ডিটেইলস আমরা পড়েছিলাম গত সেমিস্টার পোল্ট্রি নিউট্রিশনে রাইট সো এখানে যে দুইটা পার্ট ফার্স্ট টু পার্টস কি কি কার্বোহাইড্রেট আছে তাদের স্ট্রাকচার এই পর্যন্ত আমরা আসলে তোমাদের উপর ছেড়ে দেব রোড দিয়ে দেব আমি একটু ব্রিফলি বলবো কি কি পড়তে হবে সেটা তোমরা কভার করবো তোমার ডাইজেশন এর ডেফিনিশন জানো কি কি টাইপস এর ডাইজেশন আমরা পড়েছিলাম আগে সেটা জানো বাট এইখানটায় রুমিনেন্টের ক্ষেত্রে যেটা হয় দ্য লার্জেস্ট কম্পার্টমেন্ট রুমিন অ্যাডাল্ট রুমিনেন্টে এইখানটায় মানে লটস অফ মাইক্রোবস থাকে মাইক্রোবস এইডেড যে ডাইজেশন এটাকে আমরা ফার্মেন্টেশন বলবো রাইট ক্লাসিফিকেশন অফ ফিড স্টাফ আগে পড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের কালেকশন করে নিতে হবে এখন আসি কি কি কার্বোহাইড্রেট আছে আমাদের রুমিনেন্টস এর জন্য দুই ধরনের কার্বোহাইড্রেট আছে আমি খুব ব্রিফলি এই পার্টে যাব একটা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড or non-structural polysaccharide রাইট যেটাকে আমরা সেল কন্টেন্ট বলি অর্থাৎ কনসেন্ট্রেট যেটা পার্টটা গ্রেইন থেকে আসবে হ্যাঁ গ্রেইন বাই প্রোডাক্ট থেকে আসবে এখানে দেখা আছে সেল কন্টেন্ট অর সলিউবল সেল কন্টেন্ট বলতেই তোমার it will be a part of the concentrate like sugar starch fat protein NPN and pectin right so এটা একটা টাইপ কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল যেটা ফাইব্রাস যেটা মেইন কম্পোনেন্ট আমরা বলি ফর এ হেলদি রুমেন যে রাফেজ যেটা বলি সেটা হচ্ছে স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট সেলুলোজ হেমিসেলুলোজ এন্ড লিগনিন মেইনলি সাথে পেকটিন চলে আসবে সো সো তোমার যদি ছবিতে দেখো ভিতরের যে ইয়েটা থাকবে অর্থাৎ একটা গ্রেইনের ভিতরের অংশটা নন স্ট্রাকচারাল এবং আউটার কাভারিং যেটা হচ্ছে তোমার কি বলি ফাইব্রাস ফর এক্সাম্পল একটা রাইস ইটসেলফ নিলা রাইসের ভিতরের যে কন্টেন্টটা ওইটাতে স্টার্চ থাকে ওইটা হচ্ছে সেল কন্টেন্ট ওইটা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড আর স্ট্রাকচারাল হচ্ছে রাইস হাস্ক যেটা কাভারিং আছে অথবা রাইস পলিশ হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেমিসেলুলোজ এন্ড লিগনিন থাকবে তো এই দুই টাইপের আমাদের কার্বোহাইড্রেট যেটা আমরা রুমিনেন্ট হিসেবে ইউজ করি এটা তোমরা অনেক আগে গেছো আমরা শুধু বলতে চেয়েছিলাম যে হোয়াট ইজ ইন দ্য সেল কন্টেন্ট এন্ড হোয়াট হ্যাজ ইন দ্য সেল ওয়াল রাইট সো দুইটার মধ্যে যখন আমরা নিউট্রিশনালি দেখবো তখন সেল কন্টেন্ট যেটা খুব ইজিলি ডাইজেস্টেবল ইনক্লুডিং সেল ওয়ালের একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে পেকটিন easily digestible. The remaining like cellulose, hemicellulose and lignin, these are really hard to digest by the enzyme and almost very few enzymes secreted by the host animal to digest these structural polysaccharides. Therefore, the nature has created the system, the microbes that actually help in digestion of the roughage materials fed to the ruminant এবং এই স্ট্রাকচারাল পলিস্যাকারাইড যেটা সেল ওয়াল যেটা
fibrous materials, এটা আসলে difficult to digest. So এখানে দেওয়া আছে যে স্টোরেজ পলিস্যাকারাইড, তার কিছু ডেসক্রিপশন এবং এটা কিভাবে ডাইজেশন হয় এটা একটু বলা দরকার। সো এটা অ্যাকচুয়ালি তোমার স্টার্স, এটা হবে হচ্ছে মেইনলি এনজাইমেটিক, রাইট? অ্যামাইলেজ একটা এনজাইম, এইটা স্টার্স ডাইজেশন করবে। এখানে কিছুটা মেকানিজম দেয়া আছে আসলে। স্টার্সে যে ব্রাঞ্চ থাকে, কম্পোস্ট অফ স্টার্স কি দিয়ে গঠিত? স্টার্সে কি থাকে? স্যার গ্লুকোজ থাকে। শুধু গ্লুকোজ? স্যার আলফা ডি গ্লুকোজ মেবি। আচ্ছা, এনিওয়ে তোমার এখানে এখানে স্টার্স দুই ধরনের যখন চেইন ফর্ম করে অ্যাকচুয়ালি দুই ধরনের ইয়ে আসে, তোমার বন্ডিং আসে, একটা আলফা, একটা আছে বিটা, রাইট? সো অ্যামাইলেজ দ্য অনলি এনজাইম, এটা তোমার যেখানে আলফা বন্ড আছে সেখানে আলফা অ্যামাইলেজ, এবং যেখানে বিটা বন্ড সেখানে বিটা অ্যামাইলেজ act upon, and which actually results, বলো কি কি স্টার্সে কি কি থাকে? এখনো ইয়ে পাই নাই, আনসার পাই নাই। স্যার শুধু গ্লুকোজ আর গ্লাইকোসিডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। তুমি শিওর? জি স্যার, এটা জানা মতো স্যার, আমার জানা মতো স্যার। সো স্টার্স কি রুমেনে ডাইজেশন হতে পারে? এটা জাস্ট আমি এখনো পড়াই নাই, জাস্ট তোমাদের কমন সেন্স কি বলে? আর হবে স্যার। কেমনে হবে? শেপ কি বলে? স্যার অ্যামাইলোজ এনজাইম রয়েছে স্যার, যে আচ্ছা, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, এখানে কিছু অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়ার নাম শুনেছো না? মাইক্রোবায়োলজি পড়েছো নিশ্চয়ই, রাইট? অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া, তোমার এটা অ্যামাইলেজ এনজাইম সিক্রেট করে। এখানে মেজর ব্যাকটেরিয়ার নামও দেওয়া আছে, রাইট? So just skip the detailed mechanism of how enzyme actually different sorts of enzyme work in different bond. শুধু মনে রাখো যে অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া অ্যামাইলেজ সিক্রেট করে, সেটা দ্বারা স্টার্স ডাইজেশন হবে। এখন মেজরিটি অফ দ্য স্টার্স, এইটা তোমার স্কেপ করবে রুমেন ফার্মেন্টেশন, রুমেন ডিগ্রেডেশন, এই টাইপের স্টার্সকে বাইপাস স্টার্স বলি। অ্যাকচুয়ালি বাইপাস না, রুমেনের মধ্যে যাবে, বাট এটা স্কেপ দ্য রুমেন ফার্মেন্টেশন বিকজ অফ দ্য রেট অফ প্যাসেজ, যার কারণে স্টার্সের মোর দেন 60% আছে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে গিয়ে এনজাইমেটিক ডাইজেশন হয়। আর যতটুকু স্টার্স তোমার প্লান্ট সেল ওয়াল থেকে আসবে, ইন কেস সেটা রুমেনে ফার্মেন্টেশন হবে, এবং the source of the enzyme is the amylolytic bacteria. Some of the protozoa that can also digest starch, and most of the fungi can digest. প্রোটোজোয়ার মধ্যে শুধুমাত্র সিলিয়েটেড প্রোটোজোয়া। এইখানে আরো কিছু স্টার্স আছে, যেমন ফ্রুকটান্স, রাইট? সরি, স্টোরেজ পলিস্যাকারাইড। এটা বললাম স্টার্স, নাম্বার 1 স্টোরেজ পলিস্যাকারাইড, আর নাম্বার 2 হচ্ছে ফ্রুকটান্স, রাইট? এটা মোস্টলি রুটস এন্ড টিউবার্সে থাকে। এটা আমরা খুব বেশি এমফাসাইজ দিচ্ছি না, শুধুমাত্র এই পার্টটা থেকে অ্যাকচুয়ালি আমি সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, রাইট? যার কারণে খুব কুইক যাচ্ছি। সো আমাদের দুই ধরনের কার্বোহাইড্রেট অফার করি অ্যানিমালসকে, রুমিনেন্টকে। একটা হচ্ছে স্টোরেজের মধ্যে
যেটা সেল কন্টেন্ট সেটা আছে স্টার্চ অ্যান্ড ফ্রুক্টান্স, রাইট? এই দুইটার মধ্যে শুধুমাত্র স্টার্চটা একটু ভালো করে পড়লেই হবে। আমরা এখন আসবো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, যেটা সেল ওয়াল, যেটা রাফেজ থেকে আসবে। এখানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড সেকেন্ডারি সেল ওয়াল, একটা ফাইবার গুলো আসলে কিভাবে, হাউ ডাজ ইট কম্পোজড, এবং হোয়াট আর দ্য কম্পোনেন্টস। এখানে যদি দেখো যে আমাদের মেইন যে টার্গেট পয়েন্টস সেগুলো আছে সেলুলোজ, হেমিসেলুলোজ এন্ড লিগনিন, রাইট? সো এটা যদি আমরা এইখানটায় আসি তাহলে ভালোভাবে বলতে ক্লিয়ার করতে পারবো যে এ প্লান্ট সেল ওয়াল, যেটা অ্যানিমাল ফিড, প্রাইমারি ফিড, includes cellulose, hemicellulose, lignin, and pectin as well. এই চারটার মধ্যে পেকটিনটা একটু ইজিলি ডাইজেস্টেবল, বাট দ্য ফার্স্ট থ্রি আর নট। এবং এর সাথে কিছু নন স্টার্সি পলিস্যাকারাইড থাকে, সেটা আমরা পরে আসবো। সো এই স্টার্স অ্যাকচুয়ালি ইটস এ অর্গানিক molecules composed of thousand or several thousands of only glucose molecule, right? সো আমাদের যে রাফেজ, যেটা আমরা চোখে দেখি, সেটার একটা সেল নিয়ে যদি আমরা মোটামুটি ডিসেকশন করি তাহলে এরকম আসবে। একটা সেলের মধ্যে সেভারেল সেলুলোজ থাকবে, এবং একটা সেলুলোজ যদি আরো ফার্দার হাইড্রোলাইসিস করি এটাকে ম্যাক্রোফাইব্রিল বলে। এইটা থেকে এটা macrofibril actually are composed of so many thousands of microfibrils, right? এবং এক একটা microfibrils actually এক একটা cellulose যেটা composed of several thousands of glucose molecule, right? So starch is an important structural component in primary cell wall, and starch is the most abundant organic polymer on earth. তুমি স্ট্রাকচারাল কি দেখবা, সেখানেই সেলুলোজ আছে। এই যে তোমার উড ফর এক্সাম্পল, কাঠের চেয়ার টেবিলে আমরা দেখতেছি, এখানে 50% স্টার্স, কটন দেখতেছি স্টার্স 90%। সো ইটস দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট polysaccharide on earth. So mechanism of plant cell wall degradation, আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে এটা কিভাবে আসলে ডিগ্রেড হবে রুমেনে। So একটা আছে সিম্পল এনজাইমেটিক সিস্টেম আর মাল্টি এনজাইমেটিক সিস্টেম। সিম্পল এনজাইমেটিক সিস্টেম কিরকম? ইন্ডিভিজুয়াল এনজাইম প্রডিউসড অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু ডাইজেস্ট দ্য প্লান্ট সেল ওয়াল। অ্যান্ড টু বি মোর ক্লিয়ার, আমরা 2 নম্বরটাতে যাই, যে মাল্টি এনজাইম সিস্টেম হচ্ছে দ্য সিস্টেম ইজ ভেরি কমপ্লেক্স, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইজ ইউজুয়ালি বাউন্ড টু ফিড less than 85%. Best known system is cellulosome, একটা ব্যাকটেরিয়ার নাম দেয় এখানে, of the rumen fungal, right? So simple enzyme system যেটা, এটা আছে one set of organism, one set of rumen microbes secreted just a single type of enzyme, যেটা সেলুলোজ অথবা হেমিসেলুলোজ যেটাই বলো, এটাকে ব্রেকডাউন করলো। এটা একটা। আর 2 মাল্টি এনজাইম, যে সাপোজ সেলুলাইটিক ব্যাকটেরিয়া আছে, এইটা সেলুলোজ করছে, আবার কিছু প্রোটোজোয়া আছে, কিছু ফাঙ্গাস আছে। যখন মাল্টি সোর্স থেকে সিমিলার টাইপ অফ আসবে, তোমার এনজাইম আসবে, এই এনজাইমগুলো অ্যাকচুয়ালি কি বলি, মোড অফ অ্যাকশন অলদো সিমিলার, বাট দেয়ার এফিকেসি ইজ ডিফারেন্ট। এবং এটাই আমরা বলছি যে মাল্টি সোর্স থেকে সেম এনজাইম বাট উইথ এ ডিফারেন্ট এফিকেসি নিয়ে যখন একটা কাজ করবে, সেটাকে মাল্টি এনজাইম সিস্টেম বলতেছে। এটাই মোটামুটি ভাবে মোর দেন 80% যে ফার্মেন্টেশন অথবা ডিগ্রেডেশন সেটা হয়। আমি মনে হয় প্রথম লেস দেন বলেছি, বাট এটা মোর দেন হবে 85%. So simple enzyme system is very negligible because of the in a healthy rumen
the rumen ecology is really diverse, right? Therefore, multi-enzyme system does not work that much. So cellulose degrading enzyme মিউট করে রাখো, যে আনমিউট করা আছে। So cellulose degrading enzymes, right? আমরা এক কথায় বলে দিতে পারি cellulase, তাই না? So there's actually 3 enzymes in this system working on. কারণ cellulose only glucose দিয়ে composed এবং alpha 1,4 অথবা alpha 1,6 এই টাইপের কিছু বন্ড থাকে। So depending on that, একই এনজাইমে ডিফারেন্ট স্ট্রাকচার অথবা ডিফারেন্ট কি বলি কনফার্মেশনে, মোড অফ অ্যাকশনে দরকার হয়ে থাকে। সো 3 enzymes like endoglucanase, hexaglucanase, and beta glucosidase are required for a complete digestion of cellulose into glucose, right? So what endoglucanase, এটা যেটা করে এন্ডো মানে জাস্ট ভিতরে, এন্ডো মানে ভিতরে, তাই না? এক্সো হচ্ছে বাইরে। সো এন্ডো বিটা 1,4 গ্লুকানেজ এটা যেটা করে, এটা চপ randomly in the middle of the carbohydrate polymer chain generate the এখানে মনে হয় একটু ভুল করেছি আমি, সেলুলোজের অলিগোস্যাকারাইড, সেলুলোজে তোমার 1000 পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত? অলিগো তো অনেকগুলো স্যার, অলিগো 3 থেকে 10 এর অধিক স্যার। 3টা মনে হয় স্যার 3 to 10 3 থেকে 10 স্যার 3 to 10 সো এখন আমি এটা কারেক্ট করেছি, এতক্ষণ আমি নিজেই কনফিউজ করেছিলাম। সো সেলুলোজ ব্রেকডাউন করে অলিগোস্যাকারাইড করে, যার জন্য সেলুলো অলিগোস্যাকারাইডস বলেছি, এন্ডোগ্লুকানেজ। হ্যাঁ, সো থাউজেন্ডস অফ গ্লুকোজ মলিকুল দিয়ে একটা এনজাইম তোমার একটা সেলুলোজ গঠিত, সেইটাকে র্যান্ডমলি ভেঙে অলিগোস্যাকারাইড করতেছে, রাইট? যেমনটা নাম্বার 2, এটা স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 আমরা বলতেছি কিন্তু একটা সেলুলোজ কমপ্লিটলি ভেঙে গ্লুকোজ হবে, আর আগে এই বলেছি যে সেলুলোজ কম্পোজড অফ থাউজেন্ডস অফ গ্লুকোজ মলিকুল, রাইট? সো স্টেপ নাম্বার 1 এ এন্ডোগ্লুকানেজ র্যান্ডমলি চপ করে গ্লুকোজ সেলুলোজ চেইনকে এবং জেনারেট সেলুলো অলিগোস্যাকারাইডস। হেক্সাগ্লুকান যেটা করে জেনারেটস সেলুবায়োস, একটা এনজাইম যেটা ডাইস্যাকারাইড ইউনিট বাই চপিং at one end of the polymer chain. So এখানে দেখো এটা এন্ডো, এটা যদি গ্লুকোজ সেলুলোজ আমরা বলি, রাইট? টোটালটাই আমরা 1000 দেখাতে পারবো না, কয়েকটা দেখালাম। এন্ডো থেকে র্যান্ডমলি সে ভেঙেছে, ভেঙে অলিগোস্যাকারাইড করেছে, রাইট? এটা হচ্ছে এন্ডো গ্লুকানেজের কাজ। এন্ড এক্সোগ্লুকানেজ যেটা করবে, এটা তোমার সেলুবায়োস এনজাইম সিক্রেট করে এবং এটাকে ডাইস্যাকারাইডে, এটা এনজাইম না, জেনারেট সেলুবায়োস, যেটা একটা ডাইস্যাকারাইড কম্পোজড অফ তোমার 2 গ্লুকোজ অরিজিনেটেড ফ্রম সেলুলোজ, রাইট? এই যে এটা যেটা করছে এক্সো গ্লুকানেজ, এখানে এটা যদি অলিগোস্যাকারাইড এটা এই জায়গায় ব্রেকডাউন করে অ্যাকচুয়ালি সেলুবায়োস তৈরি করবে, রাইট?
এবং ফাইনাল স্টেজ আছে যে বিটা গ্লুকোসাইডেজ, এটা সেলুবায়োসটাকে কনভার্ট করবে গ্লুকোজ মলিকুলে, রাইট? সো ভেরি সিম্পল, মনে রাখার জন্য আমি বলতেছি এন্ডো যেটা র্যান্ডমলি সেলুলোজটাকে চপ করে অলিগোস্যাকারাইড করতে পারে, যেটা 2, 3 আর এর অধিক মনোস্যাকারাইড এরপরে আসবে এক্সোগ্লুকানেজ, এটা অলিগোস্যাকারাইডকে সেলুবায়োজে পরিণত করবে, যেটা একটা ডাইস্যাকারাইড কম্পোজড অফ গ্লুকোজ মলিকুল হরিজন্টাল লোজ 2 গ্লুকোজ মলিকুল, এবং বিটা গ্লুকাইডেজ এটা এই সেলুবায়োজকে অ্যাকচুয়ালি কনভার্ট করে গ্লুকোজ প্রডিউস করবে। এখানটায় আমরা ইসি দিয়ে দিচ্ছি, ফরগেট অ্যাবাউট ইট। ইসি হচ্ছে এনজাইম কমিশন নাম্বার। আমরা বায়োটেকনোলজিতে যত এনজাইম আছে বায়োলজিক্যাল সিস্টেমে প্রত্যেক আলাদা আলাদা আইডেন্টিটি দেয়া, সেই আইডেন্টিটিটা হচ্ছে এনজাইম কমিশন নাম্বার। সো ফরগেট অ্যাবাউট। আর হেমিসেলুলোজ আমরা জাস্ট খুব সংক্ষেপে মেকানিজম গুলো বলতেছি, রাইট? এটা আমরা কথা বলতে চাইছি না, এটা সরাসরি আমরা ফার্মেন্টেশনে যেতে চাইছিলাম, বাট ফার্মেন্টেশনে যাওয়ার আগে হাউ অ্যাকচুয়ালি ইট ফার্মেন্ট বাই দ্য এনজাইম সিক্রেটেড ফ্রম দ্য রুমেন মাইক্রো, সেই জিনিসটা একটু না বললেই নয়, যার জন্য বলা। সো হেমিসেলুলোজ এটা কি আসলে? এটা হচ্ছে সেলুলোজের মতোই, সেলুলোজের ছোট ভাই বলতে পারো, রাইট? So hemicellulose is a heteropolysaccharide. Cellulose আমরা বলেছি composed of only glucose molecule. That means cellulose is a homopolysaccharide. Or hemicellulose is a heteropolysaccharide because it's not only composed of glucose molecules but also contains some other xylose, mannose, I didn't get that. Could you try galactose. Arabinose, rhamnose, so there are so many other things, কিন্তু মেজরিটির যেমন গ্যালাক্টোজ চলে আসছে এমন ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট যেটা আসলে অ্যানালাইসিসে খুঁজে পাওয়া মুশকিল। মোস্টলি চলে আসে জাইলোস, গ্লুকোজ, রাহমিনোজ, এই 3-4টা বেশি চলে আসে হেমিসেলুলোজ থেকে, সেটা আমরা দেখতেছি। So while cellulose is crystalline, strong and resistant to hydrolysis, hemicellulose has a random inner structure, easily hydrolyzed by dilute acid or base as well as hemicellulase enzyme. Cellulose ta ekটু firm because the glucose to glucose bond এটা খুবই strong হয়, therefore it is almost resistant, sometimes difficult to hydrolyze, but hemicellulose is not. It is to some extent easy to hydrolyze by weak acid or base as well as the cellulose enzyme. So after hydrolysis, hemicellulose actually yield xylan glucouronic acid এখানে দিয়েছি। So এখানে দেওয়া আছে গ্লুকোইউরোনো xylan, এটা গ্লুকোইউরোনিক অ্যাসিড, রাইট? অ্যারাবিনোজাইলান, এটা অ্যারাবিনোজ আমরা বলতে পারি। গ্লুকোম্যানান্স, খুব কঠিন কঠিন নাম, অ্যান্ড জাইলোগ্লুকান্স, আমি সরি, আমি অ্যাটেনশন ব্রেক করে ফেলছি। সো এটা অনেক কঠিন কঠিন নাম, জাস্ট তোমাদের পরের স্লাইডে গেলে আরেকটু সহজ হবে হয়তো, আমি জানি না এখানে কিছু করেছি কিনা, হ্যাঁ কিছুটা। সো এই হচ্ছে আফটার হাইড্রোলাইসিস আমরা এইসব পাবো। বিসাইডস গ্লুকোজ, sugar monomer in hemicellulose can also include xylose, mannose, galactose, rhamnose and arabinose, যেটা আমি আগেই বলেছি। Hemicellulose contain most of the deep pentose sugar. Cellulose ক্ষেত্রে যেরকম গ্লুকোজ
একটা হেক্সোজ, রাইট? হেমিসেলুলোজে গ্লুকোজ বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে পেন্টোজ, রাইট? 5 কার্বন সুগার সবগুলো। And xylose is in most cases the sugar monomer present in the largest amount. So hemicellulose almost majority portion হচ্ছে xylose. So again তোমার যে mechanism of degradation of hemicellulose, so ওখানে ছিল এন্ডোগ্লুকানেজ, এখানে যেহেতু মেজর কম্পোনেন্ট হেমিসেলুলোজের জাইলোজ, সো এন্ডোজাইলানেজ, রাইট? A enzyme needed for the side chain degradation. Debranching enzymes are needed. The debranching enzymes যেমন এসিটোজাইলান, স্টারেজ। সো এখানে তোমার দুইটা নাম মনে রাখলেই হবে। এবং rumen microbes produce all of this enzyme for not only hemicellulose but all structural polysaccharide digestion. এইখানে কিছুটা দেওয়া আছে, এত কমপ্লিকেটেড দরকার নেই তোমাদের, জাস্ট হচ্ছে এনজাইমের নাম এখানে মনে রাখলেই হবে। আমরা ডিটেল ফোকাস করবো ফার্মেন্টেশন প্রসেসটা কেমন সেখানে। লিগনিন নিয়ে এত বেশি আমি পড়ছি না। লিগনিনকে এমনি বলা হয় যে আনডাইজেস্টেড তোমার carbohydrate in the plant cell wall, but recently there are some results indicate that it's slightly digested. There are some microbes recently discovered, they have the ability to degrade little amount of lignin as well, right? So এখন এটাকে আমরা বলতে পারি, আগে আমরা অনেক পুরানা টেক্সট বুক বললে যে undigestible structural carbohydrate, but এখন এটা কি বলি slightly digestible বলা যায় আর কি, রাইট? সো এটা আমরা পড়বো না তোমাদের জন্য, জাস্ট স্কিপ করে যাচ্ছি। পেকটিন আগেই বলেছি যে এটা among the structural polysaccharides, এটা to some extent easily digested. পেকটিন স্ট্রাকচার আমরা বাদ দিয়ে যাচ্ছি। টেনিন, এটা পড়তে হবে একটু। টেনিন আছে টেনিন is a bitter plant phenolic compound that bind and to precipitate protein and various other organic compound including amino acids and alkaloids, right? So এই টেনিনের কিছু টক্সিক ইফেক্ট আছে রুমেন মাইক্রোবসের উপর। এটা টু সাম এক্সটেন্ট রুমেন এনভায়রনমেন্ট চেঞ্জ করে বাই altering the rumen pH. Therefore some of the rumen microbial ecological effect comes. As a result, there are huge methanogenic effect due to the tannin content of diet. এটা তোমরা, আমি তো প্রেজেন্টেশনে সবারটা ফলো করতে পারি নাই, তোমাদের মিথানোজেনেসিসে এই কম্পোনেন্টটা কি আসছিল টেনিন? যারা মিথানোজেনেসিস করছো প্রেজেন্ট করছো আসছিল? জি স্যার, মেধার পোরশনে আসছিল। কি কি করছিল টেনিন? মানে টেনিনের ইফেক্ট কি মিথানোজেন? ট্যানিনটা হচ্ছে প্যালেটেবিলিটিটাকে কমায়, তারপর হচ্ছে ফিড ইনটেকটা কমায় দেয়। আচ্ছা, করার জন্য স্যার ইউজ করা হয়েছিল। এনিওয়ে এটা তোমার মাইক্রোবিয়াল ইফেক্ট হচ্ছে, এটা টক্সিক টু সাম অফ দ্য মিথানোজেন। therefore অনেক এক্সপেরিমেন্ট হচ্ছিল যে টেনিন কন্টেন্ট, যেসব টেনিন কন্টেন্ট হাই এরকম কিছু প্লান্ট ফিডিং করানোর মাধ্যমে মিথেন প্রোডাকশন কমানো যায় কিনা। এবং মাইক্রোবায়োলজিক্যালি দেখা গিয়েছে যে তোমার ডাইভার্সিটি অফ দ্য মিথানোজেন ওয়াজ রিডিউসড ডিউ টু দ্য ফিডিং অফ
higher content of tannin to the animals. So এটা anti-methanogenic একটা component recently been proven. আমি কোন রকমে খালি টাচ করে গিয়েছি, তোমরা একটু তোমাদের পড়ে নিতে হবে। এখন how does digestion occur in ruminant, এটা আমরা ফোকাস করব খুব বেশি করে, কারণ এটা আমাদের বেশি জানা দরকার। Unlike non-ruminant, digestion in ruminant occur in several steps. Instead of having compound stomach in ruminant, ruminants are unable to digest plant fibers material directly. কথাটা শুনতে কি খটকা লাগতেছে, তাই না? Despite of having compound stomachs, ruminants are unable to digest plant materials. বলা আছে directly. So এটা সত্য কথা, যদি রুমেন মাইক্রোবস না থাকতো রুমিনেন্ট আসলে প্লান্ট ম্যাটেরিয়ালস ডাইজেস্ট করতে পারতো না, সেটাই মিন করা হয়েছে। Because they lack enzymes to break down the cellulose in the cell wall. হোস্টের নিজস্ব কোনো সেলুলোজ ব্রেকডাউন, সেলুলোজকে ব্রেকডাউন করার মতো কোনো এনজাইম হোস্টের কোনো সিস্টেম থেকে, কোনো গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় না। That's why the ruminants are lack of enzyme to break down the cellulose. Digestion in ruminants occur sequentially in a 4-chamber stomach. Plant materials is initially taken into the rumen, where it processed mechanically and exposed to bacteria that can actually break down cellulose. And so how cellulose break down by the bacteria, সেটা আমরা প্রথমের দিকে একটা স্লাইডে বলেছিলাম যে 3 ধরনের এনজাইম তারা প্রডিউস করবে এবং স্টেপ বাই স্টেপ সেলুলোজ থেকে গ্লুকোজে কনভার্ট হবে। The reticulum allow the animals to regurgitate and reprocessed particulates matter. That mean এখানে যে বলেছিলাম যে মেকানিক্যালি প্রসেস করে ফার্স্ট চেম্বার রুমেন, মেকানিক্যালি প্রসেস বলতে এই যে চুইং করে, চুইং এর মাধ্যমে কিছুটা পার্টিকেল সাইজ ছোট হয়ে যায়, রাইট? এবং এটা ইন্টায়ারলি একবারে যে মানে খুব সবগুলা ফাইন পার্টিকেল হবে, সবগুলাই যে রেডি হবে টু বি অ্যাটাকড বাই দ্য রুমেন মাইক্রোব, সেরকমটা হয় না, রাইট? সো ওখানে গিয়ে দেয়ার আর ভিগোরাস রুমেন মোটিলিটি এক্সিস্ট, এবং এইটাকেই মেকানিক্যাল বলা হয়েছে। এইভাবে অ্যাকচুয়ালি এটা তোমার প্লান্ট ফাইবারটা এটা মিক্সড আপ হয়, ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, ব্যাকটেরিয়াল এনজাইম সিক্রেটেড হয়, স্যালাইভা তো আছেই, তারপরে ওয়াটার কন্টেন্ট সব মিলায় ধীরে ধীরে এটা সফট হতে থাকে, এবং এনজাইম অ্যাক্টিভিটি সিক্রেটেড বাই দ্য মাইক্রোবস, এনজাইম অ্যাক্টিভিটি অনগোয়িং থাকে, দেয়ারফর এটা আরো সফট হয়ে যায়। এত কিছুর পরেও যখন তোমার still there will be some of the larger particle of the fiber, সেগুলাই অ্যাকচুয়ালি এটা রিগার্জিটেট হয়, রাইট? এটা তোমার রেটিকুলামে এর থ্রুতে তোমার লার্জার পার্টিকেলগুলো আবার আটকে যায়, জাস্ট লাইক এ ফিল্টার তোমরা ইয়ে করতে পারো, যে ছোট যে তোমার মলিকুলসগুলো আছে যেগুলা অলমোস্ট ডাইজেস্টেড বাই দ্য মাইক্রোবস, এবং গ্লুকোজ তোমার ইয়ে হয়ে গেছে অলমোস্ট লিবারেটেড, সেগুলা হয়তো পাস আউট করে, বাট যেগুলো বড় পার্টিকেল যেগুলো এখনো মানে দেয়ার আর সামথিং স্টিল এক্সিস্ট, এবং এগুলাকেই অ্যাকচুয়ালি রিগার্জিটেট করে, মানে আবার বাইরে নিয়ে আসে, অ্যাম্বুলাস ফর্মে নিয়ে এসে আবার চুইং করে, রিচুইং করে। এই যে রিচুইং, এটি অ্যাকচুয়ালি রুমিনেশন, জাবর কাটা যেটা, এইটা নর্মালি অফ টাইমে হয়। So more finely divided feed is then passes to omesum. So rumen number 1, number 2 reticulum, যেটাকে আমি বললাম যে ফিল্টারের মতো কাজ করে, যদি ফাইন পার্টিকেল হয় তাহলে এটা পাস করে ওমেজামে যাবে, আর যদি কিছুটা লার্জার হয় তাহলে এটা আবার রুমিনেশনের জন্য চলে আসবে।
রাইট। এইভাবে ভেরি ফাইনলি যে প্রসেসড পার্টিকেল গুলো আছে ফাইবার, এগুলো ওমেজামে চলে যায়, রাইট। ফর ফার্দার মেকানিক্যাল প্রসেসিং, the mass is finally passes to the true stomach, which is abomasum. The abomasum where digestive enzymes break down the bacteria and other bypass protein to release nutrient. Okay, so poultry ক্ষেত্রে যেমনটা পড়েছিলাম, proventriculus is the true stomach, এখানে তো abomasum true stomach, right? So এখানে এই অনেক ধরনের এনজাইম আসে যেগুলা ইনক্লুডিং ব্যাকটেরিয়াল সেল, যেগুলা নিউট্রিয়েন্ট বাইপাস করেছে রুমেনকে, সেগুলাকে ডাইজেস্ট করে বাই দ্য হোস্ট সিক্রিয়েটেড এনজাইম, এবং ফাইনালি নিউট্রিয়েন্ট রিলিজ করে। Use of plant materials in thus indirectly with primary processed by the bacterial flora fermented in ruminants. So প্রথমেই বলেছিলাম unable to digest directly, এখন বলতেছি যে initially it is attacked, it is processed by the rumen bacteria, rumen microflora, and then finally digested by the ruminant. Digested by the enzyme secreted by the host or by the ruminant, the animal itself. So এটা এনজাইম আসে দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রোবিয়াল সোর্স থেকে আর একটা হচ্ছে ট্রু স্টোমাক থেকে, রাইট। এটা মনে রাখতে হবে কিন্তু, জানি না এই স্লাইডটা আমার ইয়ে করা দরকার ছিল, ডিলিট করা দরকার ছিল, এটা ডিলিট করে দেবো। সো এখন আসলে এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম এটাকে সামারি যদি আমরা করি, আমাদের স্ট্রাকচারাল পলিস্যাকারাইড এখানে দিয়েছি, এবং এখানে দিয়েছি স্টোরেজ পলিস্যাকারাইড, স্টার্স ফর এক্সাম্পল, এন্ড ফ্রুকটান্স, সেলুলোজ, সেমিসেলুলোজ এন্ড পেকটিন, এই পাঁচটা, রাইট, টোটাল আমাদের কার্বোহাইড্রেট ফর দ্য রুমিনেন্ট। সো আমরা যদি স্টার্সে আসি, স্টার্স থেকে এখন দেখো ডেক্সট্রিন, ম্যালটোজ, and then glucose, right? Fructose, sucrose, fructose, glucose. Pectin, আমরা বলেছিলাম although it is structural but it is to some extent easily digested. Remember the point, MCQ পরীক্ষা হবে। So pectin থেকে ইউরেনিক অ্যাসিড আসে, অথবা pectin থেকে ডিরেক্টলি গ্যালাক্টোজ হতে পারে, সেখান থেকে গ্লুকোজ, তা নাহলে ইউরেনিক অ্যাসিড, পেন্টোজ ফসফেট পাথওয়েকে যেটা বলি, তার মাধ্যমে গ্লুকোজ, এবং হেমিসেলুলোজ থেকে মোস্টলি যেহেতু ওখানে পেন্টোজ মেজর কম্পোনেন্ট হচ্ছে জাইলোজ, পেন্টোজ ফসফেট পাথওয়েতে ইন করে, এবং সেখান থেকে গ্লুকোজ। সেলুলোজ সরাসরি গ্লুকোজ, কারণ সেলুলোজ আর অন্য কিছু নাই। সেলুবায়োজ ওই সেলুলোজ ব্রেকিং ডাউন প্রসেসের মধ্যেই একটা, সো এটা ডিরেক্টলিও আসতে পারে, এই থ্রুতেও আসতে পারে, যেটাই বলি। সো আমরা গ্লাইকোলাইটিক পাথওয়ে বলেছি, গ্লুকোজ কনভার্ট হলো, তারপরে পাইরুভেট, তাই না? এখন এখান থেকেই ডিফারেন্স গুলো শুরু হবে। কিরকম ডিফারেন্স শুরু আমরা দেখেছি পোলট্রিতে, যে সরাসরি পাইরুভেট থেকে অক্সালিক অ্যাসিড, এন্ড দেন টোটাল টিসিএ সাইকেল সম্পূর্ণ করার পর হচ্ছে আমরা এটিপি বার্ন করি, এটিপি প্রডিউস করি। এখানটায় সেই স্টেজে যাওয়ার আগেই ডাইভার্স ফ্যাটি অ্যাসিড প্রডিউস হয়, যেগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড and butyric acid, major fatty acid, right? So it is also through the TCA cycle, right? এবং আমরা যদি একটা কার্বোহাইড্রেট কম্পোনেন্ট এর প্রোডাক্ট বলতে চাই রুমেনে, তাহলে আমরা অবশ্যই গ্লুকোজ বলবো না, কারণ ফার্দার ব্রেকডাউন আমাদের দরকার। So further breakdown পরে আমরা মেজর কম্পোনেন্ট পাই approximately 65% acetate, butyrate 10 to 15%, and this one 20 to 25% propionate, right? So these are the product of rumen fermentation, carbohydrate fermentation.
and the byproduct is this carbon dioxide and hydrogen. And from these two, with the help of rumen methanogen, and there will be some methane. That is also a byproduct. So pyruvate থেকে ডিটেল যে ভলাটাইল ফ্যাটি অ্যাসিড প্রোডাকশনের পাথওয়ে সেটা এখানে হাইলাইট করা হয়েছে উইথ দেয়ার সাবস্ট্রেট এন্ড এনজাইম, রাইট? এবং হাইলাইট করেছি অনলি তিনটা, অ্যাসিটেট, প্রোপিওনেট এন্ড বিউটাইরেট। সেম জিনিসটা প্রিভিয়াস স্লাইডে ছিল, মানে এখানে একটু শর্ট আর এইখানটায় একটু ইলাবোরেটেড। সো যদি একটা কোশ্চেন আসে এরকম থিওরিতে যে ইলাস্ট্রেট দ্য volatile fatty acid production from carbohydrate fermentation, তোমার এই দুইটা চলে আসবে পাইরুভেট পর্যন্ত এসে এখান থেকে ডিটেল চলে আসবে এটা, রাইট? তো আমি বলতে চাচ্ছি যে কেউ একজন এটাও দিতে পারে টোটালি, বাট পাইরুভেটকে আমি চাচ্ছিলাম যে এই এত কিছু না দেখিয়ে সরাসরি আমার যে টার্গেট volatile fatty acid এই তিনটা দেখাইতে পারলে এটা বেটার। সো তাহলে তোমাদের কোশ্চেন যে volatile fatty acid কেন, এনার্জি কোথা থেকে পায় আসলে? এই যে volatile fatty acid হলো, এগুলাই অ্যাকচুয়ালি পরে মেটাবলিজম হবে, হয়ে আলটিমেট অনেকে অ্যানিমালস উইল গেট সাম এটিপি। আমাদের যেমন টিসি সাইকেলের পরেই আমরা সরাসরি এটিপি পাচ্ছি, এখানে একটু প্রসেসটা কমপ্লিকেটেড। আর আমি এখানে আরো মেনশন করেছি যে এই দেখো অ্যাসিটেট প্রোডাকশনের পাথওয়ে দুইটা তিনটা পাথওয়ে আছে, রাইট? প্রোপিনেট প্রোডাকশনের পাথওয়ে 2 নম্বর পাথওয়ে আছে, বিউটারেট প্রোডাকশনের পাথওয়ে, রাইট? সো আমরা যেটা করেছি, আমি যেটা করতে চাই তোমাদের জন্য, শুধু এতটুকু পড়লেই হবে, জাস্ট দ্য পাথওয়ে, এগুলা ডিটেলস, মানে যে সেকেন্ডারি পাথওয়ে গুলো আছে অ্যাসিটেট প্রোডাকশনের, সেকেন্ডারি পাথওয়ে ফর প্রোপিনেট প্রোডাকশন, এগুলা বাদ, ঠিক আছে? আমি ক্রস দিয়ে দিয়েছি, আমি হয়তো তোমাকে হ্যান্ড আউট দেওয়ার সময় এটা দিব না, রাইট? জাস্ট টু মেক থিংস ইজি। বিউটারেট প্রোডাকশনের পাথওয়ে আমরা ইন জেনারেল যেটা করেছি প্রথমে ওইটাই। সো যদি সামারি করি, রুমেন ফার্মেন্টেশনের প্রোডাক্ট অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, ভ্যালেরিক অ্যাসিড বললেও বলতে পারো, না বললেও নাই, মেইনলি তিনটা। এবং বাই প্রোডাক্ট হচ্ছে রেড কালার করা কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ল্যাকটিক অ্যাসিড, succinic acid, fumaric acid. These are very minor. These two are major byproduct, and these three are major product of carbohydrate fermentation. So easy volatile fatty acid যেটা আছে হলো after carbohydrate fermentation, এটা this will be absorbed by the animals through the biological wall, through the rumen wall, and the byproduct যেটা প্রডিউস হয় এটা actually as it is loss হয় না, it will be utilized by the other microbial process. এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের আর কোন ক্লাস আছে আজকে, অথবা কেউ ঘুম কাতুরে আসো যে ঘুমাই গেছো অলরেডি, এরকম কেউ আসো? ঘুমাই গেলে তো আর বলতে পারবে না। সরি, ঘুমাই গেলে তো আর বলতে পারবে না কেউ। এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, আমরা কন্টিনিউ দেখি, মানে আজকে এটা অ্যাটলিস্ট শেষ করতে পারি কিনা। সো আমরা ভলাটাইল ফ্যাটি অ্যাসিড পেয়েছিলাম। এখন ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, তোমাকে তো নোট ডাউন করো, কোথায় কোথায় আমি ইম্পর্টেন্ট বলি, কোথায় কোথায় কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এটা মাথায় রাখো আর কি। সো অরিজিন এন্ড সিগনিফিকেন্স অফ ভলাটাইল ফ্যাটি অ্যাসিড।
এতক্ষণ যা প্রসেস বললাম, যত মেকানিজম বললাম, যত এনজাইমের কথা বলেছি, সবগুলারই আলটিমেট টার্গেট হচ্ছে ভলাটাইল ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন করা। সো VFAs are produced by the rumen microbes actually. The action of rumen microbes mostly derived from the microbial fermentation in rumen or in hindguard. For example, in case of horse, যেটা সিকামে ফাইবারাইজেশন হয়। সো এটা হচ্ছে origin, right? So most important VFAs are acetic acid, propionic acid, and butyric acid. Some acetate produced by the liver and other tissues as well, যেটা endogenous acetate, সেটা আমরা consider করব না, that's very minor, right? Major VFAs are absorbed and used as a primary energy source by the ruminants. The tissue used VFA is lower than the tissue used sugar, for example, glucose. This is true in case of ruminant, not in case of non-ruminant. But as the tissue use BFA is lower than the tissue use of the sugar, right? So about 10% of the energy consumed is for methane production. I mean, the presentation in policy 2 to 15%. বিভিন্ন রিসার্চ বিভিন্নভাবে এটা এক্সপ্লেইন করে, একজন একরকম পায়, বাট দ্য ওয়াইডার রেঞ্জ এটা এখন পর্যন্ত 2 to 15%. So 10% within the limit. So this is true, okay, to say 10% energy is actually lost or consumed by the methane production, for the methane production. So what are the significance actually? So acetate mostly from cellulose and importance for milk fat synthesis. Of course, energy দেয় ruminant-কে, but আমরা যে product target করি আছে milk fat synthesis help করে, acetic acid অথবা acetic propionate, এটা mostly from concentrate থেকে আসে, মানে bypass যে stars গুলো আছে সেখান থেকে অ্যামাইলোটিক ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বেশি হলে সেখান থেকে বেশি পরিমাণে প্রোপিওনেট আসে, এবং এটা ইম্পর্টেন্ট ফর প্রোডাকশন অফ গ্লুকোজ অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশন অফ মিল্ক কার্বোহাইড্রেট, যেটা ল্যাকটোজ, রাইট? অ্যান্ড বিউটাইরেট মোস্টলি ডিরাইভড ফ্রম এসিটেট অ্যাকচুয়ালি, এটা তোমার অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশনের একটা থার্ড পাথ হবে। সরাসরি বিউটাইরেট ভেরি স্মল অ্যামাউন্টে প্রডিউস হয়, অ্যাসিটেট থেকে বেশ কিছু বিউটাইরেট প্রডিউস হয়। বিউটাইরেটের প্রপোর্শন কিন্তু এমনি কম, 10 থেকে 15% টোটাল ভলাটাইল ফ্যাটি অ্যাসিডের, তার মধ্যে মেজরিটি আসে অ্যাসিটিক অ্যাসিড থেকে। ইম্পর্টেন্ট ইন কিটোন ইউজেস অ্যাজ সোর্স অফ এনার্জি। আমরা যখন যদি সম্ভব হয় কিটোসিস করবো, কিটোন বডি তখন ইয়ে করবো। সো দিস কিটোন বডিজ আর সাম অফ দ্য compound provide energy. Some of the compound present in blood and provide energy in case of energy shortage or scarcity or starvation period. BFA absorption কিভাবে কোথেকে অ্যাবজর্ব হয় আসলে? About 70% BFA absorbed through the rumen wall. Remaining are absorbed through the omnism, but not through the reticulum. Remember, first and third, papilla are important to provide surface area. Rumen structure আগে দেখেছো, finger like যে projection গুলা, এগুলাই papilla rumen-এর ক্ষেত্রে। So absorption in rumen is by passive diffusion. গত সেমিস্টারে পলিনিউট্রিশনে অ্যাবজর্পশনের যে মেকানিজম পড়েছো, সেই মেকানিজম অনুযায়ী VFA absorption passive diffusion-এর মাধ্যমে হয়। Concentration is in portal vein is less than in rumen. এটা তো very normal যে VFA তে continuously produce হচ্ছে রুমেনে, therefore এইখানটায় তোমার কনসেন্ট্রেশন বেশি থাকে,
পোর্টাল বাইনি কনসেন্ট্রেশন কম থাকে, therefore প্যাসিভ ডিফিউশন হয়। রেট অফ অ্যাবজর্পশন কোন রেটে অ্যাবজর্ব হয়, সবচেয়ে বেশি কুইক অ্যাবজর্ব হয় হচ্ছে বিউটাইরেট, তারপরে প্রোপিওনেট, তারপরে অ্যাসিটেট। এটা একটা রিজন আছে মেবি দ্য অ্যামাউন্ট দ্যাট প্রডিউস। যদি রেট একই রেটে অ্যাবজর্ব হয়, যেখানে 10% অনলি বিউটাইরেট প্রডিউস হয়, সেটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? তারপরে আপ টু 25%, 35% পর্যন্ত প্রোপিওনেট আসতে পারে যদি হায়ার রেটে আমরা কনসেন্ট্রেট খাওয়াই অ্যানিমালসকে। সেটাও খুব তাড়াতাড়ি ডিমিনিশ হয়ে যায় রুমেন থেকে যদি রেট অফ অ্যাবজর্পশন 3 ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডে ঠিক থাকে, কারণ অ্যাসিটেট ইটসেলফ মানে নট লেস দেন 50%, নেভার। যদি 50% অথবা 40% নিচে অ্যাসিটেট আসে, তাহলে রুমেন হেলথ আসলে ঠিক থাকবে না। তার মানে তোমার ফাইব্রাস ম্যাটেরিয়ালস হয়তো বেশি যাচ্ছে না, বিধায় অ্যাসিটেট প্রোডাকশন হচ্ছে না, তখনই কিন্তু প্রবলেম হয়ে যাবে রুমেন হেলথের। Absorption is greater with the increased concentration of BFA in the rumen. So absorption rate বেড়ে যায় যখন তোমার fermentation vigorous হয় এবং BFA release বেশি হয়, right? Absorption increase with lower pH and absorption greater in grain-fed animals compared to the forest-fed. So এটা অবশ্য ডিপেন্ড করে যে আমরা কত প্রপোর্শনে দিচ্ছি forest and grain proportion. So এই হচ্ছে কিছু points for regarding absorption of BFAs. এখন আমরা একটু দেখবো যে কিভাবে আসলে মেটাবলিজম হয়। আমরা আগে বলেছি যে নন-অর্গানিকের ক্ষেত্রে তোমার টিজিএল সাইকেলের পরেই এনার্জি ওটা কি ছিল, টিসিএস সাইকেলের পরে যে প্রসেসটা হয়, ওই যে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম তোমাদেরকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, রাইট? সেখানে ইন করে, কিন্তু এইটা